সুপ্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান অনার্স প্রথম বর্ষ ও ডিগ্রি পাস প্রথম বর্ষের যারা অধ্যয়ন করছে তাদের জন্য আজকের এই লেকচার। আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি ক্যাশ কন্ট্রোল চ্যাপ্টার থেকে লেকচার দিয়েছি এবং তোমরা শুনেছ। আজকে ওই ক্যাশ কন্ট্রোল চ্যাপ্টার থেকেই বিগত সপ্তাহে যে পর্যন্ত তোমাদেরকে পড়ানো হয়েছিল তারপরে আজকের এই লেকচারটি দিচ্ছি। তো আমরা আজকে যে বিষয়টি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে বা ব্যাংক সমন্বয় বিবরণী কি। তো ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে জানতে হলে আগে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোকে কারবার এবং ব্যাংক কিভাবে লিপিবদ্ধ করে এবং লিপিবদ্ধ করার পরে কিভাবে স্টেটমেন্ট হয় সেই সংক্রান্ত কিছু কথাবার্তা বলবো আজকে। বেসিক্যালি এই লেকচারটি হচ্ছে থিওরিটিক্যাল। তাহলে একটু খাতায় লিখে নাও যে আমরা আসলে কি জানতে চাচ্ছি বা কি জানতে যাচ্ছি। সেটি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কি বা কাকে বলে। প্রথম বিষয় হচ্ছে যে লেনদেনগুলা যখন আগেই বলি যে এখানে যাবতীয় ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোকে নিয়ে চিন্তা করবে। যেমন ধরো তোমাদের নিশ্চয় ধারণা আছে যে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 2 ঘর নগদান বা 3 ঘর নগদান বই প্রস্তুত করেছে এবং সেখানে ব্যাংকের একটি টাকার কলাম থাকে। তো সেইখানে টাকাগুলোকে কিভাবে লিপিবদ্ধ করো, নগদান বইয়ের এই যে ব্যাংক শিরোনামের অধীন ডেবিট এবং ক্রেডিট পাশে কিভাবে লিপিবদ্ধ করো, নিশ্চয় তোমাদের এই সংক্রান্ত বিষয়বস্তুগুলো মনে আছে। যেমন আমরা যদি ব্যাংকে টাকা জমা দিই তাহলে আমরা ডেবিট পাশে লিখি, আবার ব্যাংকে থেকে যদি টাকা চলে যায় বা চেক যদি কারো প্রতি আমরা ইস্যু করি তাহলে আমরা নগদান বইয়ের ক্রেডিট পাশে আমরা সেই লেনদেনটাকে লিপিবদ্ধ করি। আবার ব্যাংক থেকে টাকা উঠানো অথবা ক্যাশব্যাক্সের টাকা ব্যাংকে জমা দেওয়া, এই ক্ষেত্রে আমরা এটাকে কন্ট্রা এন্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত করি। তো যাই হোক, এই যে নগদান বই অর্থাৎ আমি যেটি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে নগদান বইয়ের ব্যাংক কলামে অর্থাৎ ব্যাংক সংক্রান্ত কোনো লেনদেন যদি হয় তখন আমরা নগদান বইয়ে সেটাকে লিপিবদ্ধ করে থাকি। যে ব্যাংকে যদি টাকা বেড়ে যায়, অর্থাৎ আমরা কিন্তু এখন চিন্তা করতেছি নগদান বইয়ের কথা, অর্থাৎ নগদান বইটা থাকে কার কাছে? নগদান বইটা থাকে বিজনেসের কাছে। ব্যবসার কাছে যে বইটি থাকে সেটি হচ্ছে নগদান বই। নগদান বইয়ের মধ্যে ব্যাংক সংক্রান্ত একটি হতে পারে, সেটি নগদান বইয়ের ওই 2 ঘর বা 3 ঘরের মধ্যে অন্তর্ভুক্ত করি, অথবা হতে পারে ব্যাংক হিসাব নামে আলাদা একটি খতিয়ান। তো যেটাই ঘটুক না কেন, যে আমরা আমাদের টাকা বা জমা বা স্থিতি যাই বলি না কেন, এটি যদি ব্যাংকে বেড়ে যায় তাহলে আমরা সেই লেনদেনটাকে আমরা নগদান বই বা ব্যাংকের যে খতিয়ান আছে সেই খতিয়ানের ডেবিট পাশে আমরা অন্তর্ভুক্ত করি। এবং ব্যাংকে যদি টাকা কমে যায় বা হ্রাস পায় বা চেক ইস্যু করি, এই সকল কারণে আমরা ক্রেডিট পাশে আমরা অন্তর্ভুক্ত করি। ঠিক একই রকমভাবে তুমি যদি ভিন্ন ভিন্নভাবে যদি চিন্তা করো যে আমরা হচ্ছি বিজনেসের অ্যাকাউন্টেন্ট, আমি তোমাদের আগেই বলেছি আমাদের অবস্থান হচ্ছে আমরা শিক্ষানবিশ হিসাব রক্ষক কারবারের। তো তুমি কারবারের হিসাব রক্ষক হয়ে এই লেনদেনগুলোকে এইভাবে লিপিবদ্ধ করবে। কিন্তু তুমি যখন টাকা জমা দাও ব্যাংকে, অথবা টাকা যখন হিসাব উঠায় নিয়ে আসো অথবা কারোর প্রতি চেক ইস্যু করো, সেই চেকটি যদি ব্যাংকে ভাঙায় বা নগদায়ন যদি ঘটে তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যায় আর জমা হলে টাকা বেড়ে যায়। তখন ব্যাংক কর্তৃপক্ষ কি করে? তো আমরা জানি যে যখন আমরা ব্যাংকের সাথে লেনদেন করতে চাই, ব্যাংক তখন আমাদেরকে একটি হিসাব নম্বর দিয়ে থাকে, অর্থাৎ আমরা একটা হিসাব খুলি ব্যাংকে যে আমার বিজনেসের নাম এবিসি কোম্পানি লিমিটেড, এই এবিসি নামে একটি হিসাব ব্যাংকের কাছে রয়েছে। অর্থাৎ আমার প্রতিষ্ঠান যত টাকা ওই ব্যাংকের সাথে লেনদেন করবে, ব্যাংক ওই এবিসির যে খতিয়ানটি রয়েছে বা হিসাবটি রয়েছে সেখানেই সে লিপিবদ্ধ করবে।
টাকা বেড়ে গেলে অথবা কমে গেলে যাই হোক না কেন, কোনো একটি লেনদেন সংগঠিত হলেই কিন্তু সেখানে অন্তর্ভুক্ত করবে। এটি হচ্ছে নিয়ম। একইভাবে কিন্তু আমরাও কিন্তু টাকা যদি কমে বা বাড়ে আমাদের নগদান বইয়ে কিন্তু আমরা লিপিবদ্ধ করি। তো ব্যাংক কি করে? ব্যাংক হচ্ছে আমরা যে সমস্ত লেনদেনগুলা তার মাধ্যমে করি, ব্যাংকের মাধ্যমে করি, ব্যাংক আমাদের একটি হিসাব নাম্বার দেয়। আমরা টাকা উঠালে চেক ইস্যু করি, আমরা জমা দিলে জমা রসিদের মাধ্যমে আমরা জমা দিই, অথবা ট্রান্সফার হয়ে আসে। ইলেকট্রনিক ট্রান্সফার হতে পারে, এখন ইন্টারনেট ভিত্তিক ট্রান্সফারও হয়। তো যেভাবে বাড়ুক না কেন, এখন এখানে দুইটা চিন্তার বিষয়। একটি হচ্ছে আমরা কারবারের হিসাব রক্ষক, কারবারের দৃষ্টিভঙ্গি একরকম, আর ব্যবসার ব্যাংকের দৃষ্টিভঙ্গি কিন্তু আরেক রকম। তাহলে তোমাকে একই সাথে যদি দুইটা বিষয়কে চিন্তা করো, যে একটি হচ্ছে তুমি বিজনেসের হিসাব রক্ষক, আরেকটি হচ্ছে তুমি ব্যাংকার। তো পজিশন ভিন্ন ভিন্নভাবে যদি তুমি নিজেকে তুলে ধরো তাহলে তোমার জন্য এটা বুঝতে সুবিধা হবে। যেমন তুমি যদি ব্যাংকে টাকা জমা দাও তাহলে তোমার কি হয়? তোমার সম্পদ বেড়ে যায়। কথা কিন্তু খুব সোজা বা সহজ, যেভাবেই বলি না কেন, সোজা কথা সোজাভাবেই বুঝতে হয়, সহজ কথা সহজভাবেই বুঝতে হয়। তো সহজে আবারও বুঝো, যে যদি তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে, তুমি কারবারে চিন্তা না করে যদি নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবে কথাও যদি চিন্তা করো, তাহলে কি ঘটবে? তুমি যদি ব্যাংকে টাকা জমা দাও তাহলে তোমার ব্যাংকের স্থিতির পরিমাণ বা সম্পদের পরিমাণ বেড়ে যাবে। এটা হলো তোমার দৃষ্টিভঙ্গি। কিন্তু ব্যাংক কি চিন্তা করবে? ব্যাংক কর্তৃপক্ষ, তাহলে ব্যাংক কিন্তু চিন্তা করবে যে তোমার কাছ থেকে, তুমি যদি 1,00,000 টাকা ব্যাংকে জমা দিয়ে থাকো তাহলে ব্যাংক তোমার কাছ থেকে আমানত রেখেছে। আমানত যেটা তোমাকে ভবিষ্যতে আবার তুমি চাওয়া মাত্রই তোমাকে ফেরত দিতে বাধ্য থাকবে। তার মানে ব্যাংক তোমার কাছে ঋণী হয়েছে। তাহলে আমরা জানি যে সম্পদ বাড়লে পরে যেমন ডেবিট হয়, দায় বাড়লে পরে কিন্তু ক্রেডিট হয়। সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। আর দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এখানে একটি জিনিস খেয়াল করো, আমরা আমাদের বইয়ে অর্থাৎ নগদান বইয়ে যেটিকে আমরা ডেবিট বলছি, ওই একই পরিমাণ জমা বা সম্পদ বৃদ্ধি পাওয়াকে ব্যাংক কর্তৃপক্ষ সেটি আমার হিসাবে ক্রেডিট করছে। তো এই জন্য পাশাপাশি যদি দুইটা বই আমরা রাখি তাহলে আমরা দেখতে পাবো, আমরা যেটাকে সম্পদ বলি ব্যাংক কর্তৃপক্ষ সেটাকে তার দায় বিবেচনা করে, ঋণ বিবেচনা করে। কেন করে? কারণ একটু আগে বুঝালাম যে ওক্ষেত্রে আমাদের সম্পদ বাড়ে কিন্তু ব্যাংকের কিন্তু ঋণ বাড়ে বা আমানত বাড়ে। একইভাবে যদি আমরা উল্টা করে যদি বলি যে ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে আসলাম তাহলে আমাদের সম্পদ কমে যায়, আমরা সেটাকে সম্পদ কমলে ক্রেডিট করি, আর ব্যাংক সেই একই লেনদেনকে কিন্তু ডেবিট করবে। তো এই কারণে বুঝার সময় কিন্তু তোমাকে বুঝতে হবে, আমরা যদি বলি নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স তাহলে তুমি বুঝবে সম্পদ, তোমাকে যদি বলি ব্যাংক বইয়ের ক্রেডিট ব্যালেন্স তাহলেও কিন্তু বুঝবে সম্পদ। কারণ আমরা যেটাকে ডেবিট বলি ব্যাংক কর্তৃপক্ষ সেটাকে ক্রেডিট বলে। তো এই কারণে তোমার মস্তিষ্কে কিন্তু ঢোকায় নিতে হবে যে আমরা যেটাকে ডেবিট বলি, আমরা বলতে আমাদের কাছে নগদান বই থাকে আর ব্যাংকের কাছে ব্যাংক বই থাকে বা ব্যাংক স্টেটমেন্ট থাকে। তাহলে আমরা যেটাকে ডেবিট বলি ব্যাংক কর্তৃপক্ষ সেটাকে ক্রেডিট বলে, আমরা যেটাকে ক্রেডিট বলি ব্যাংক সেটাকে ডেবিট বলে। তাহলে আমরা ক্রেডিট করি কোনটা? নগদান বইয়ে টাকা উঠায় নিয়ে আসলে পরে আমরা ক্রেডিট করি, ব্যাংক সেই একই লেনদেনকে তারা ডেবিট করে। এই যে দেখো, ডেবিট ক্রেডিটের প্রথমে বিষয়টা বুঝাই দিলাম তোমাদেরকে। এইটা দরকার হইলে ভিডিওটা খুব ধীরে ধীরে শুনবে, দরকার রিউন্ড করে শুনবে, তোমার যদি বুঝতে অসুবিধা হয় যে ডেবিট ক্রেডিট তুমি ধরতে পারতেছো না। তো এই জন্য শুরুর কথাগুলো খেয়াল করবে যে আমাদের জন্য যেটা সম্পদ ব্যাংকের জন্য সেটা দায় বা আমানত। আর আমাদের জন্য যেটা দায়, যেমন ব্যাংক ওভারড্রাফট জমার চেয়ে বেশি উঠে আনছি, সেটা আমাদের জন্য দায়, কিন্তু ব্যাংকের জন্য বিনিয়োগ বা সম্পদ। এই জন্য আমরা যেটাকে দায় বলি ব্যাংক সেটাকে সম্পদ বলে, আমরা যেটাকে ক্রেডিট বলি ব্যাংক সেটাকে ডেবিট বলে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা, এখন আসি যে ডেবিট ক্রেডিটের যে বিষয়গুলো বললাম, এখন কথা হলো ব্যাংক সমন্বয় বিবরণীটা কি। বিষয় হচ্ছে যে আমাদের কাছে আছে কি? আমাদের কাছে আছে হচ্ছে নগদান বই। ব্যাংকের কাছে আছে কি? ব্যাংক বই বা ব্যাংক স্টেটমেন্ট, যেখানে আমার লেনদেনগুলা, আমার হিসাব সংক্রান্ত লেনদেনগুলা ওখানে লিপিবদ্ধ করে থাকে। তো যাই হোক, এই যে নগদান বই এবং ব্যাংক বই, এদের মধ্যে যদি কোনো পার্থক্য সৃষ্টি হয়
আবারও বলছি, ব্যাংক বই এবং নগদান বই এদের মধ্যে যদি কোনো পার্থক্যের সৃষ্টি হয়, যেমন ধরো নির্দিষ্ট হিসাবকাল শেষে তুমি তোমার কাছে কোনটা আছে, তোমার কাছে আছে কিন্তু নগদান বই। তো তুমি নগদান বই দেখলা যে তোমার ব্যাংকে জমা আছে হলে 1,00,000 টাকা। ধরো আমি ধরে নিলাম যে 31শে ডিসেম্বর তোমার হিসাবকাল শেষ। তো 31শে ডিসেম্বর তুমি কি করলে, ব্যাংকে গেলে, ধরো জানুয়ারি 1 তারিখে গেলা। তো ব্যাংকে যখন জানুয়ারি 1 তারিখে গেলা, বললো যে আমাকে আমার হিসাব সংক্রান্ত একটা স্টেটমেন্ট দেন। ব্যাংক কি করলো, তোমাকে একটা প্রিন্ট আউট দিয়ে দিল। তো প্রিন্ট আউট দেওয়ার পর তুমি সেটা নিয়ে তোমার প্রতিষ্ঠানে বা বাসায় আসলা। আসার পরে তুমি দেখলা যে তোমার ওই নগদান বইয়ের যে ব্যালেন্স 1,00,000 টাকা, সেটা ব্যাংকের সাথে মিলতেছে না। ব্যাংক স্টেটমেন্ট যেটা দিচ্ছে সেখানে ধরো দেখাচ্ছে 96,500, অথবা বেশি দেখাচ্ছে। হতে পারে কম, হতে পারে বেশি, সবসময় কম হবে এমন না, বেশি কম যে কোনোটা হতে পারে। তো যাই হোক, এই যে যখনই তুমি দেখলে যে তোমার টাকার পরিমাণের সাথে, অর্থাৎ নগদান বইয়ের পরিমাণের সাথে যখন ব্যাংক বইয়ের বা ব্যাংক স্টেটমেন্টের পরিমাণের সাথে যখন মিলল না, তখনই কিন্তু তোমার এটাকে মিলাইতে হবে, বা তোমার ভেতরে কিন্তু নিজে থেকে কিছু প্রশ্ন ফিল করবে যে কেন মিলল না, কোথায় গন্ডগোলগুলো রয়ে গেছে। এই যে গন্ডগোল বলো আর অমিল বলো, এইগুলাকে মিল করার জন্য ওই নির্দিষ্ট হিসাবকাল শেষে যে বিবরণী প্রস্তুত করা হয় সেটাকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী বলি। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা আবার একটু বলি, কোনো একটি নির্দিষ্ট তারিখে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত ও পাস বইয়ের বা ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্ধৃতের সাথে অমিল হলে তাদের মিলকরণের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলি। এখন তোমাদের জন্য মনে হতে পারে যে এই যে অমিলগুলা কেন হয়, আমি অমিলগুলা এই সপ্তাহে পড়াচ্ছি না, হ্যাঁ, আমি নেক্সট উইকে এই অমিলগুলা বিস্তারিত আলোচনা করব। তো ব্যাংক সমন্বয় বিবরণী আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অন্তত সংজ্ঞা থেকে, যে দুইটা বইয়ের মধ্যে যদি গন্ডগোল হয়, নগদান বই এবং ব্যাংক বই। কারণ আমাদের কাছে থাকে হচ্ছে নগদান বই, কারবারের লেনদেন সংক্রান্ত আমরা যাবতীয় ব্যাংক এবং নগদান সংক্রান্ত লেনদেনগুলোকে নগদান বই লিপিবদ্ধ করি। আর অপরদিকে ব্যাংক কর্তৃপক্ষ আমার লেনদেনগুলোকে, যেগুলো ব্যাংকের সাথে সংগঠিত হয়েছে আমার ওই হিসাবে, ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু সেগুলোকে হিসাব রাখে। এবং এই হিসাব করতে গিয়ে যদি দুইটা বইয়ের মধ্যে কোনো একটা নির্দিষ্ট তারিখে, যদি কোনো নির্দিষ্ট তারিখে, এবং এই কারণে কিন্তু বলা হচ্ছে যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় যে কোনো তারিখে, নির্দিষ্ট তারিখে তৈরি করা হয়। এটা হিসাবকাল শেষেই করতে হবে এমন না, এটা প্রতি মাসে মাসে করা যেতে পারে, সপ্তাহে করা যেতে পারে। এবং এটা মানে তোমাকে করতে হবে, কিন্তু বাধ্যবাধকতা নেই যে অবশ্যই করতে হবে, এমন না যে বাধ্যতামূলক করতে হবে। এখন বিষয় হচ্ছে যে ঠিক আছে, তাহলে এটার প্রয়োজনটা কোথায়? এটার প্রয়োজন আসলে অনেক। ব্যাংক সমন্বয় বিবরণী, যেহেতু বড় বড় প্রতিষ্ঠানগুলো, দেখো মালিক যদি একাই চালায়, এক মালিকানা কারবারের ক্ষেত্রে যেখানে কর্মচারী নাই বা মানে একজনই মাত্র বিজনেসটাকে রান করে, সেখানে কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী নিষ্প্রয়োজন। কারণ সে কারোর কাছে এটার জন্য জবাবদিহিতার প্রয়োজন পড়ে না। কিন্তু বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু হিসাব রক্ষককে তার মালিকের কাছে কিন্তু হিসাব দিতে হয়, আর না মিললে পরে সেখানে সন্দেহ সৃষ্টি হবে, চুরি জালিয়াতির একটা সুযোগ থেকে যাবে। তো যাই হোক, এই কারণে বলা হচ্ছে যে ব্যাংক সমন্বয় বিবরণী কেন আমরা প্রস্তুত করি, বা এটা দ্বিতীয় কোশ্চেনটা আজকে বলছি। তাহলে প্রথমটা গেল ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে, 2 নাম্বারটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রয়োজনীয়তা কি। তা আমরা যদি প্রথমেই প্রয়োজনের কথা যদি বলি, 1 নম্বরে যদি বলি, তাহলে এটি হচ্ছে যে দুইটা বইয়ের যে অমিল বা অসামঞ্জস্য সেটাকে মিল করাই হচ্ছে এটার উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে একটি গ্রহণযোগ্য আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য কিন্তু, বা প্রকৃত ব্যাংক ব্যালেন্স জানাও কিন্তু অত্যন্ত জরুরি। এই কারণে কিন্তু তোমার ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয়। 3 নম্বর হচ্ছে নিরীক্ষক বা আভ্যন্তরীণ নিরীক্ষা বলি বা বাহ্যিক নিরীক্ষা বলি, এই নিরীক্ষা কাজের জন্য যথাযথভাবে যাতে হয়, কোনো রকম সন্দেহের সৃষ্টি না হয়, এই কারণে কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীর প্রয়োজন পড়ে। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে যে চুরি জালিয়াতি যদি আমরা রোধ করতে চাই, সেই ক্ষেত্রেও আমাদের কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 5 নম্বরে যদি বলি যে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে সমন্বয় জাবেদা যথাযথভাবে করা, সমন্বয় জাবেদা যথাযথভাবে করা বা সমন্বয় করা। আমরা যদি সহজে বলি, খালি জাবেদা না, যে সমন্বয়ের যে কাজগুলো থাকে সেই সমন্বয় করাও কিন্তু আমাদের উদ্দেশ্য। কারণ সমন্বয়
যদি যথাযথভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু তোমার ফিনান্সিয়াল রিপোর্ট যেটা, আমরা যেটাকে উদ্ধৃতপত্র বলি, বা আমরা যদি ঠিক মতন যদি এই কাজগুলো না করি তাহলে আর্থিক ফলাফলও কিন্তু ঠিক মতো নির্ণয় হবে না। যেমন ধরো ব্যাংক সুদ প্রাপ্তি কিংবা ব্যাংক প্রদান, যে ব্যাংক ওভারড্রাফটের উপর সুদ আছে, এই সমস্ত সুদগুলো ব্যাংক কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাটে বা দেয় তোমাকে। তো এইটা যদি ঠিক মতো হিসাব না করো সেক্ষেত্রে আর্থিক ফলাফল কিন্তু ঠিক মতো নির্ধারিত হবে না। এছাড়া ব্যাংক চার্জের বিষয় আছে, ব্যাংক চার্জও যদি তুমি ঠিক মতন যদি রেকর্ড না দাও সেক্ষেত্রেও কিন্তু একই রকমই কিন্তু ঝামেলা হবে, যে তোমার প্রকৃত আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল যেটি তুমি নির্ণয় করতে চাচ্ছ যথাযথভাবে সেটা কিন্তু তোমার নির্ণয় হবে না। তো এই কারণেই বলা হচ্ছে যে তোমরা যখনই এই ব্যাংক সমন্বয় বিবরণী পড়বে তখন এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব একটু অনুধাবন করবে যে আসলে এটা কেন দরকার। ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে কিন্তু যখন আমরা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসি তখন কিন্তু আমরা ক্যাশবুকের সাথে বা চেক রেজিস্টারের সাথে কিন্তু আমাদের যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেখানে কিন্তু আমরা মেলানোর চেষ্টা করি যে প্রতিটি চেক যে ইস্যু করা হয়েছে সেই সমস্ত চেকগুলো নগদান হয়েছে কিনা বা ভাঙানো হয়েছে কিনা বা গরমিলগুলো কোথায় হয়েছে পাশাপাশি কিন্তু রেখে সেগুলোকে চেক করা হয়। তো চেক করতে করতে যদি দেখি যে আমাদের যে যে পরিমাণ আমরা লিপিবদ্ধ করেছি, আমাদের যে হিসাবের বইগুলো আছে তার চেয়ে কম বা বেশি ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বইয়ের মধ্যে আছে, এখন তো আসলে পাস বই দেয় না, তো সেই কারণে এটাকে লিপিবদ্ধ করার সময় কিন্তু সতর্ক থাকতে হয় বা প্রয়োজন পড়ে। এখানে আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু শব্দটা উচ্চারণ করেছি, সেটি হচ্ছে পাস বই। একটা সময় ছিল যে যখন ডিজিটাল ব্যবস্থা ছিল না এই ব্যাংকগুলাতে, এখন তো ম্যাক্সিমাম সফটওয়্যার ব্যবহার করে। তো তো দেখো এই ব্যাংক বইয়ে এই সমস্যাগুলো হয়। তো যাই হোক, আমরা পরবর্তী লেকচারে আরও বিস্তারিত আলোচনা করব। তো সেই লেকচার আগ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করি। তো তোমাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।